করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও কমছে না রোগীর সংখ্যা, দেশেও কমছে না আক্রান্তের সংখ্যা, কমছে না প্রাণহানিও। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকার লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে উদাসীনতা। পরামর্শ দেওয়া হচ্ছে আরও সচেতনতার। সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। করোনা হেল্প ডেস্কে সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে থাকবেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বিএসএমএমইউ। থাকছেন ডাক্তার শামীন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের প্রাণহানি হলো। নতুন আক্রান্ত হয়েছেন ১,২৮৯ জন। আক্রান্তের হার ১১.২৯%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কোভিড-১৯-এ মোট প্রাণহানি ৬,০৪৯ জনের। এ পর্যন্ত ৪,১৮,৭৬৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার ১৭.২৩%। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৪১৯টি। সুস্থ হয়েছেন ১,৫৪১ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৩,৩৬,৫৬৮ জন। দর্শক, বছর পেরুতে চলল বলা চলে। করোনা ভাইরাস, করোনা মহামারী, একটি অতিমারির সময়, একটি অতিমারির কাল আমরা পার করছি এবং এই কালে একটি ভ্যাকসিন এবং ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে আরও ব্যাপক অর্থে এই ভাইরাসের হাত থেকে মুক্তি মানুষের প্রত্যাশা, কিন্তু তার জন্য অপেক্ষা এখনও। তবে এই অপেক্ষার সময়টাতে কিন্তু আমাদেরও হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। এই সময়টায় নিজের সচেতনতা, ব্যক্তিগত সচেতনতা আমাদেরকে পারে এই মহামারীর যেই মূল অনুষঙ্গ বা মূল ক্রীড়নক এই ভাইরাস, করোনা ভাইরাসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে যে কোনো সময়ই ঘরে বাইরে সব সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা যে কোনো জনপরিসরে কিন্তু আপনাকে সুরক্ষা দিতে পারে, অন্তত এই মধ্যবর্তী সময়টায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা। একজন দর্শকও টেলিফোনে যুক্ত হয়েছেন ইতোমধ্যে। দর্শক, আপনার কথা শুনতে চাই। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্ন করুন। আপনাকে আমরা শুনছি, আপনি একটু স্পষ্ট করে বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাম বলুন আপনার এবং সমস্যা বলুন। আমার নাম আবু তালেব। আমি আমার স্ত্রীর জন্য প্রশ্ন করব। সেটা হচ্ছে, ওনার বয়স ৩৬ বছর। তো ওনার ডান পাশের স্তনে ব্যথা, ওনার থাইরয়েডের সমস্যা আছে। ১ বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, করোনার কারণে এখন যাইতে পারতেছি না। তো উনি সবসময় থাইরিন খায়, অর্ধেক ১ বছর যাবত দিছে অর্ধেক। আর এই ওনার ডান পাশের স্থানে ব্যথা হয় প্রচুর। এটার জন্য দিছিল একটা ক্যাপসুল, সেটার নাম হচ্ছে পিমেস। এটা খাইলে ভালো থাকে। ৬ মাস খাইছিল একাধারে, না খাইলে ব্যথা হয়। আচ্ছা, ডাক্তার শামীন আব্বাসী রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা, এক্ষেত্রে আসলে উনি যে সমস্যাটি কথা বললো, এটি অনেকটাই সমস্যা থাকে। এক্ষেত্রে আমাদেরকে যেটি বুঝতে হয় সেটি হচ্ছে যে আসলে ব্যথাটি, যেহেতু উনি বললো একটা ব্রেস্টে নাই, যে ওষুধটি উনি খাচ্ছেন সেটির নামও বললো। এই ধরনের সমস্যাগুলো যাদের থাকে, এই সমস্যাটির নাম আমরা বলি যেটি, সেটি হচ্ছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। এইটা হচ্ছে এক ধরনের বিনাইন ডিসঅর্ডার, অর্থাৎ এর কোনোদিন ক্যান্সার করবে না বা এই রোগীর কোনো ক্ষতি করবে না, কিন্তু কিছু ডিসকমফোর্ট করে। যেমন কি হয়, তার এই ব্রেস্টটাকে ভারী ভারী মনে হয় এবং মিনিস্ট্রেশনের সময় বেশি মনে হয়। এটা মিনিস্ট্রেশনের সময় পেইনটা বাড়ে, বা মিনিস্ট্রেশন যখন ভালো হয়ে যায় তখন হয়তো গ্র্যাজুয়ালি পেইনটা কমতে থাকে। এই ব্যাপারগুলো ওনার ক্ষেত্রে ঘটে। কিন্তু এক্ষেত্রে যেহেতু ওনার থাইরয়েডের সমস্যা আছে, অথবা আমি বলবো একটু প্রোল্যাকটিন লেভেলটা এখানে দেখার প্রয়োজন আছে। কারণেই প্রয়োজন আছে যে প্রোল্যাকটিন লেভেলে যদি কোনো ঝামেলা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটা হয়। অতএব ওনার সেটি আছে কিনা সেটি আমাদেরকে দেখে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে, ব্রেস্টের একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিলে ভালো। কারণ আমরা অনেক সময় এমন অনেক রোগী পাই যারা হয়তো এরকম একটি পেইনের সিমটম বলেন, কিন্তু আমরা যখন প্যালপেট করি বা আলট্রাসাউন্ড করি আমরা একটা বড় চাকা পাচ্ছি। যদি আমরা চাকা পাই, সেটা কিন্তু আবার অন্যদিকে ডায়াগনোসিসকে নিয়ে যায়, তখন ক্যান্সার অথবা প্রি ম্যালিগনেন্ট যে কন্ডিশন গুলো সেই জায়গাটিতে। এবং ওনার এই ধরনের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ওনার মা বা বোন কারো এই ধরনের প্রবলেম গুলো হয়েছিল কিনা। অতএব এই ইভালুয়েশন গুলো করার পর যদি সবকিছু নর্মাল পাই, তাহলে যদি পেইন হয়, সিম্পল পেইন কিলার, অনেক সময় প্যারাসিটামল এই পেইন চলে যায়, বা অনেক সময় দেখা যায় রোল্যাক জাতীয় ওষুধ এই পেইনটা চলে যায়। এবং ভিটামিন ই এন্ড সি কম্বিনেশন ইজ আ ভেরি গুড ড্রাগ। যদিও মনে হয় যে একটা ভিটামিন, তারপরে ই এন্ড সি কম্বিনেশনটা খুবই ভালো ড্রাগ। আর যেটা উনি প্রিমরোজ অয়েল খেয়েছেন, এটাও দেওয়া যায় 2 বেলা করে, এটা উনি আরো 6 মাস কন্টিনিউ করতে পারেন।
আমি বলবো করোনার এই সংকটটা কাটলে আপনি একটা ব্রেস্টের আল্ট্রাসাউন্ড করুন এবং প্রোল্যাকটিন করে আমাদেরকে যদি আবারও জানায়, ফার্দার যদি আর কোনো ম্যানেজমেন্ট প্রয়োজন হয় সেটি আমরা জানাবো। শামীম আব্বাসী, ডাক্তার শামীম আব্বাসীকে ধন্যবাদ। দর্শক শুনেছেন নিশ্চয়ই আপনি আবু তালেব, আপনি জানতে চেয়েছিলেন আপনার স্ত্রীর জন্য। আরেকজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার নাম বলে আপনার প্রশ্ন বা সমস্যা বলুন আমাদের। হ্যাঁ স্যার, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, কমলেশ। হ্যাঁ বলুন কমলেশ, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। আমার বয়স 51। আমি তো বিগত 1.5 বছর আগে রিং পরাইছি, বাইপাস আছে, রিং পরেছি, ডায়াবেটিস আছে, প্রেশার আছে। স্যার এখন কথা হচ্ছে আমি ডায়াবেটিসের জন্য প্রেশার খাচ্ছি, গ্লিকাজাইড, ডায়ালেপটিন আর বিভোজ। তারপর হার্টের জন্য মেটাভাসিমার, আরবিস্টা 12.5, আর ডায়াবেটিস 20+। আর গ্যাস্ট্রিকের জন্য যথারীতি প্যান্টোনিক্স 20 এই তো খাচ্ছি। আর গ্লাইকোজাইড 80 আছে স্যার সাথে। আচ্ছা, কিন্তু এখন কি ধরনের সমস্যা আপনি ফেস করছেন? এখন সমস্যা হচ্ছে আমার রাত্রি 8টার পরে যদি খাই তাহলে আমার ওই পেট ফেপে থাকে, সারাদিন কোনো পেট ফাঁপাফাঁপি নাই। খাদ্যাভ্যাসের সমস্যার কথা বলছেন ডাক্তার এস এম মোস্তফা জামান। প্রশ্ন করতে পারি, তিনি লাইনটি বিচ্ছিন্ন করবেন না। কমলেশ সাহেব, আমাদেরকে সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেসব ওষুধের নাম বলেছেন তার মধ্যে কি ইকোস্প্রিং এই জাতীয় ওষুধ, রক্তপাতের ওষুধ আছে কিনা? খাচ্ছেন? আর প্লাডেক্স আছে। আর কোলেস্টেরল কমানোর ওষুধ আছে? জি, ইকোস্প্রিং, প্লাডেক্স আর রুস্টিন 20 আছে স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আপনি কি হাঁটাহাঁটি করলে, কি পরিশ্রম করলে বুকে চাপ বা ভার হয় কিনা? না স্যার, আমি টোটাল 1 ঘন্টা হাঁটতে পারি, এই ইজি ভাবে হাঁটি, কোনো সমস্যা হয় না স্যার। ডায়াবেটিসের যে মাত্রা HbA1c সেটি কত পার্সেন্ট আছে বলতে পারবেন? আমার ফাস্টিং 6, 3 মাসের গড় যেটা 6.5, আর খাবার পরে 8.5। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বেশ সুন্দরভাবে এটি মেনটেন করেছেন। বিশেষ করে আমরা স্টেন্টিং বা রিং পরানোর পরে যেসব ওষুধ দিয়ে থাকি, আপনি সেসব সব ওষুধই খাচ্ছেন এবং আশা করি ভালো আছেন, এবং ডায়াবেটিসের যে ওষুধটি খাচ্ছেন সেটিও কিন্তু ভালো আছে। আমার দৃঢ় বিশ্বাস আপনি ভালো থাকবেন। তবে যেহেতু যে সমস্যাটি বলছেন, আমার বলবো ওষুধ আপনার সব ভালো আছে, ঠিক আছে। দ্বিতীয় যে সমস্যা বলতে রাতের বেলা আপনার একটু গ্যাস হয়, আমি বলবো যে যদি আপনি এর সাথে প্যান্টোনিক্স বা সার্জেল 20 মিলিগ্রাম একটি করে 2 বেলা খাবেন, সঙ্গে একটু অমিডন 10 মিলিগ্রাম একটি করে 3 বেলা খাবার আধা ঘন্টা আগে খাবেন। আর রাতের বেলা ঘুমানোর আগে ট্যাবলেট সিরাপ অ্যান্টাসিড প্লাস, এটা রাতে বা আপনি খাবার আধা ঘন্টা আগে এটি খেতে পারেন 3 চামচ। তাহলে আশা করি আগের চেয়ে ভালো থাকবেন। তবে যেসব খাদ্য খেলে সমস্যা হয় সেগুলো থেকে দূরে থাকবেন। বিশেষ করে শাকসবজি খেলে অনেকের আসলে আমরা বলি হার্টের জন্য ভালো, কিন্তু অনেকের গ্যাস বেশি হয়। রাতের বেলা শাকসবজি, পাতা শাক এটি কম খাবেন, যেটি দিনের বেলা খাবেন, তবে হার্টের জন্য ভালো। আর যেসব খাদ্য খেলে আপনার একটু রাতের সমস্যা সেগুলো একটু অ্যাভয়েড করতে চাই। আর কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, ইসবগুলের ভুসি প্রত্যেক বেলা খাবার আধা ঘন্টা আগে 2 চামচ পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন। আশা করি আপনি ভালো থাকবেন। এস এম মোস্তফা জামান, ডাক্তার এস এম মোস্তফা জামানকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনি শুনেছেন নিশ্চয়ই টাঙ্গাইল থেকে কমলেশ। এছাড়া ডাক্তার আবু সৈয়দ শিমুল রয়েছেন আমাদের সঙ্গে। জনাব আবু সৈয়দ শিমুল, আজকেই আমি খবর পড়ছিলাম, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার খবর পড়ছিলাম, শিশুদের এই শীতের শুরুটায় নানা রকম জটিলতার মুখোমুখি হচ্ছে শিশুদের। ইনফ্যাক্ট লক্ষ্মীপুরে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, এমন সংবাদই আমরা যমুনা টেলিভিশনে প্রচার করেছি। শীতের শুরুতে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত, এবং এখন যদি একেবারে একটা বিশেষায়িত সময়, সংকটের সময়ও বটে, কি পরামর্শ রাখবেন? আসলে আমরা এই অনুষ্ঠান অনেকবারই বলেছি, তবু আরেকবার যেহেতু একদম শীত সমাগত, তা আরেকবার একটু মনে করে দিতে চাই সবাইকে। এখন তো অনেকগুলো এখানে ফ্যাক্টর জড়িত। একটা হচ্ছে বাচ্চাদের এমনিতে কিন্তু ভাইরাল যেসব সমস্যা সেগুলো বেশি হয়, আবার শীত আসছে, দেখা যাচ্ছে যে অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু এই সময় বেড়ে যায়, আবার তার সাথে যুক্ত হয়েছে করোনা। এই তিনটা মিলে কিন্তু একটু আমাদের সাবধান হতে হবে। যারা 2 বছরের নিচে তাদের সকলের মা বাবাদের জন্য আমাদের এটাই পরামর্শ থাকবে, বুকের দুধ বন্ধ করা যাবে না, বারবার বুকের দুধটা খাবেন। আর একটু বড় বাচ্চাদের আমরা বলছি জিঙ্ক সমৃদ্ধ খাবার, শিম, লাল মাংস,
ইমিউনিটিকে বুস্ট আপ করে। একটু টক জাতীয় খাবার, ভিটামিন সি যুক্ত খাবার যদি একটু খাবার, দেখবেন যে এইগুলি কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এগুলি কাশির জন্য খুব ভালো, রেসপিরেটরি সিস্টেমের জন্য খুবই ভালো, ইমিউনিটিকেও বাড়ায়। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আবার যখন অযথা বের হবেন না এই সময়, এবং বাচ্চারা কিন্তু রাতের দিকে প্রস্রাব করে সেই সময় যাতে ভিজে না যায় সেইটা খেয়াল রাখবেন। অনেক সময় আপনারা এমন ভাবে তাদেরকে মুড়িয়ে রাখেন যে ঘাম থেকেও ঠান্ডা লেগে যায়, সেটা করবেন না, কিন্তু গরম কাপড় অবশ্যই পরবেন। যদি শৈত্য প্রবাহ না থাকে, একদম তীব্র শীত ছাড়া অন্য সময়, এই সময় একদিন পর পর আপনি কিন্তু গোসল করাতে পারবেন। আর বাচ্চাকে ধরার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন। কি গায়ে কি লাগাবেন, লোশন না লাগে, লোশন তো অত বেশি কিন্তু উত্তপ্ত করে না, ওয়ার্ম করে না, সেই জন্য আমরা বলি অলিভ অয়েলটা বাচ্চার জন্য খুব ভালো, সেটা কিন্তু লাগাতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে প্রমাণিত যদি ফ্লু এর ভ্যাকসিনটা একটু দিয়ে দেন, দেখবেন যে এই সময় আরেকটু তার ভালো লাগবে। যাদের ক্রনিক দেখা যায় যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যে ওষুধগুলো দেখা যায় যে অনেকেই শ্বাসকষ্টের জন্য চিকিৎসক কিছু ওষুধ দিয়েছে, সেগুলো মাঝে মাঝে খান, মাঝে মাঝে খান, এই সময় সেটা করবেন না। অন্তত এখন থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত মন্টিলুকাস, মোনাস যদি কোনো ওষুধ যদি বাচ্চাকে দিয়ে থাকে, টোফেন জাতীয় ওষুধ যদি কিছু দিয়ে থাকে, সেগুলো অন্তত পক্ষে এই 3-4 মাস যদি একটু আপনারা গ্রহণ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চা ভালো থাকবে। ঔষধের ধারাবাহিকতা বজায় রাখতে বলছেন আপনি। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন মাত্রই। দর্শক, আপনাকে শুনছি আমরা, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমরা স্পষ্ট শুনতে পাইনি আপনাকে, স্পষ্ট করে বলুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন, ডাক্তার আপনাকে শুনছেন। হ্যালো, হ্যাঁ শুনছি আমরা আপনাকে, বলুন। বাচ্চার 3 মাস। হ্যাঁ বলুন। বেজোফিল আর তো সিম ওষুধ 7 দিন খাওয়ানি শেষ, আজকে 8 দিন, তাও ঠান্ডা কমতেছে না। আচ্ছা, ঠান্ডা কমছে না বলছেন, ঔষধ খাওয়াচ্ছিলেন, দুটি ওষুধের নাম আবার যদি একটু বলেন, অস্পষ্ট শুনতে পাচ্ছি আমরা। টায়োসিন, আচ্ছা, রাইমিন, বেজোফিল। আচ্ছা, এমনি অন্য কোনো জটিলতা ওর দেখতে পেয়েছেন এর সঙ্গে, জ্বর বা অন্য সমস্যা? জ্বর নাই, হালকা একটু কাশি ছিল আর ঠান্ডা, বুকটা মানে ঘের 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 শব্দ করে, বুকে শব্দ হয়। ডাক্তার আবু সাইদ শিমুল, হ্যাঁ, বয়স কত বলেছিলেন? মানে 3 মাস 5 দিন। আচ্ছা, 3 মাস 5 দিনে আসলে আমরা এই ধরনের এত হাই পাওয়ার ওষুধ দেওয়ার দরকার নেই। একেবারে যদি জ্বর না থাকে, আমি বলবো যে অযথা অ্যান্টিবায়োটিক, ট্রাইসিম যেটা খাওয়াচ্ছিলেন সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা বলবো। এইটা এই মুহূর্তে যদি জ্বর না থাকে, অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রয়োজন নেই। আমরা সর্দি কাশির ক্ষেত্রে বলে থাকি এটা যেহেতু ভাইরাল, এটা একটু সময় লাগে, আবার যেহেতু অ্যালার্জির একটু সমস্যা রয়েছে, আমরা বলে থাকি যে সর্দি কাশি ওষুধ খেলে যায় খায় 7 দিনে, না খেলে যায় 1 সপ্তাহে। সুতরাং আসলে সে নিজেই যাবে, ভাইরাল যেহেতু। এই সময় আপনি অ্যান্টিস্টেট একটু সেফ বাচ্চাদের জন্য, এটা আপনি 1 চামচ বা 1.5 ml করে 3 বার 10 থেকে 15 দিন একটু খাওয়ানো যান। কিন্তু আপনার নিয়মগুলি কিন্তু মানতে হবে, যে পাউডার দেয়া, ধুলোবালিতে নিয়ে যাওয়া, রান্নাঘরে নিয়ে যাওয়া, মশার কয়েল জ্বালানো, বাচ্চার সামনে কেউ সিগারেট খায়, এই জিনিসগুলো একটু মেনে চলবেন। বারবার বুকের দুধ খাওয়ান, আর যেটা করবেন নটসল নেজাল ড্রপ, সেটা 7-8 বার করে যদি একটু আপনি 10-15 দিন দিয়ে যান, শুধু যদি তার সর্দি থাকে, কোনো কাশি না থাকে, কোনো জ্বর না থাকে, আমি বলবো বিন্দু মাত্র চিন্তা করেন কোনো কারণে, সেটা ধীরে ধীরে এমনিতেই কমে যাবে। কিন্তু জ্বর কাশি হচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়া যে ওষুধগুলো বললাম, সে 2টো ওষুধে চলে যায়, এক্ষুনি চলে আসতে হবে, কালকের মধ্যে ভালো হয়ে যেতে হবে তা কিন্তু একদমই নেই। তার খাওয়া দাওয়া অন্য সবকিছু যদি ঠিক থাকে, শুধু সর্দির জন্য আমরা বলবো আলাদাভাবে আপনি বিন্দু মাত্র চিন্তা করবেন। ডাক্তার শিমুল, ধন্যবাদ আপনাকে। ডাক্তার শামীম আব্বাসী, আমাদের ফেসবুক কমেন্টে একজন দর্শক সানজিদ আহমেদ নিশি, তিনি তার মায়ের জন্য লিখেছেন, মায়ের বয়স 43 বছর, পিরিয়ডের সময় পেটে প্রচুর ব্যথা হওয়ার কারণে 2 মাস আগে ডাক্তার দেখিয়েছিলেন, টেস্টে ওভারিতে সিস্ট ধরা পড়ে। তিনি লিখেছেন যেটা তার ইউটেরাস বাল্কি ইন সাইজ, অ্যান্টিভার্টেড ইন পজিশন, AP 6.3 সেন্টিমিটার। তিনি যেসব ঔষধ গ্রহণ করেন সেগুলোর নাম দিয়েছেন ইভলিরয়েড, জোরেল 20 এবং নরভিস তাকে ডাক্তার সাজেস্ট করেছেন। 3 মাসের কোর্স, 2 মাস খাচ্ছেন, কিন্তু এই সময়টা ব্যথা না হলেও পিরিয়ডও বন্ধ আছে তার মায়ের। এটি নিয়ে দুশ্চিন্তায় আছেন, জানতে চাইছেন তার করণীয়। এক্ষেত্রে যেটি বিষয় হলো সেটি হচ্ছে যে পোস্টমেনোপজাল ডেথ, অর্থাৎ যাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় তাদের যদি কোনো সিস্ট হয়, আর যাদের মেনস্ট্রুয়েশন চলছে তাদের যদি কোনো সিস্ট হয়, এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু একটা চরম তফাৎ আছে। অর্থাৎ যখন মাসিক বন্ধ হয়, সিস্ট হয়, সেটা নিয়ে কিন্তু আমরা নড়ে চড়ে বসি, সেটাকে খুব আমরা সিরিয়াসলি, আমাদের যে রোগীটি জানিয়েছেন তার ব্যাপারে কিন্তু সেই ঘটনাই ঘটেছে।
তার মেনস্ট্রুয়েশন বন্ধ এবং তারপরে তার সিস্টের একটি প্রবলেম, এবং এই সিস্টটি তখন একটু কমপ্লিকেটেড হয় যখন এটা ধীরে ধীরে মনে হয় যে তলপেটে এক ধরনের ভার তৈরি করছে, ধীরে ধীরে মনে হয় যখন একটি ব্যথা তৈরি করছে। অতএব এই দুটো হিস্ট্রিও কিন্তু উনি দিচ্ছেন আমাদেরকে। তাহলে এখন কি আমাদেরকে সিস্টটিকে ইভালুয়েট করতে হবে প্রপার ওয়ে। প্রথম হচ্ছে আল্ট্রাসাউন্ড, একটা ক্লিন কার্ড ডপলার আল্ট্রাসাউন্ড যেটাকে আমরা বলি, অর্থাৎ ব্লাড ভেসেল সাপ্লাইটা কেমন এই সিস্টের মধ্যে, এটা আমাদেরকে কিন্তু অনেক গাইড করবে, প্রথম কথা। সেকেন্ড, ফলো আপ আল্ট্রাসাউন্ডে আমাকে দেখতে হবে যে তার আগের সিস্টের সাইজ থেকে এই সাইজটি কি বড় হয়েছে না ছোট হয়েছে নাকি একই রকম থাকছে। থার্ড যেটি করতে হবে, কিছু টিউমার মার্কার আছে যেটি ব্লাড টেস্ট করে আমরা দেখতে পাই, সেই টিউমার মার্কার গুলো করে আমাদেরকে জানতে হবে সিস্টের ধরন কেমন, এটি ক্যান্সারাস কিছু হতে পারে নাকি ক্যান্সারের পূর্ববর্তী কোনো পর্যায়ে আছে নাকি এটি কখনোই ক্যান্সারে যাবে না। সেই পরীক্ষাগুলো করলে আমরা আসলে ক্লিন কাট বলতে পারবো। তার সাথে সিম্পল একটু হিস্ট্রি, খাওয়ার রুচি বেড়েছে না কমেছে না একই রকম আছে, ওজন বাড়ছে না কমছে একই রকম আছে, এবং পরিবারের কারো এই ধরনের ক্যান্সার বা অন্য কোনো টিউমার হওয়ার হিস্ট্রি আছে কিনা, এবং সিম্পল একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলেও আমরা এক ধরনের চিত্র পেয়ে যাব যে আসলে আমাদের রোগীটি কোন দিকে মুভ করবে। অর্থাৎ খুব সিম্পল কিছু বিষয়, আমি মনে করি এই বিষয়গুলো করে উনি যদি আমাদেরকে জানান দেন উই ক্যান ফার্দার প্রসিড। তবে এখানে অবশ্যই চিন্তার বিষয় আছে, বিষয়টি কি ফলো আপ করার বিষয় আছে এবং সিরিয়াসলি নেওয়ার বিষয় আছে। সিরিয়াসলি নিতে বলছেন ডাক্তার শারমিন আব্বাসী, আপনাকে ধন্যবাদ। ডাক্তার শারমিন আব্বাসীর বক্তব্য তো শুনলেন না, যিনি কমেন্ট করেছিলেন আমাদেরকে নিশি। সুতরাং আপনি আমাদেরকেও এরপরে যে কোনো সময় করোনা হেল্প ডেস্কে ফলো আপ প্রশ্ন জানাতে পারেন, এবং যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেগুলোর উত্তর দিলে নিশ্চয়ই পরবর্তীতে আরও পরামর্শ ডাক্তারের কাছ থেকে পাওয়া যাবে। উত্তম মুখার্জি নামে একজন লিখেছেন, দুদিন যাবৎ তার শ্বাসকষ্ট রয়েছে, গায়ে ব্যথা আছে এবং পাতলা। উত্তম মুখার্জিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ফোন করবার জন্য এবং তার সমস্যার জন্য আমরা উত্তর দিচ্ছি। আসলে তিনি জানিয়েছেন তার শ্বাসকষ্ট আগে থেকে ছিল। একটু আগে কিন্তু আবু সাদ শিমুল বলছিলেন যে এই সময় কিন্তু যাদের একটু শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা থাকেন তাদের কিন্তু এই সময়টা একটু অ্যাগ্রেভেট হয়ে থাকে সিজনের শুরু থেকে। একটু আগে আমাদের চেম্বারে একজন রোগী এসেছিলেন যে তিনি দেশের বাইরে থেকে এসেছেন। অন্যান্য সময় এই সময় তার শ্বাসকষ্ট থাকে না, কারণ ওই দেশে কিন্তু এই সময় হয়তো শীতের মৌসুম আগের মৌসুম নয়, কিন্তু আমাদের দেশে শীতের আগে আগে এই সময়টা বাতাসে ধুলোবালির পরিমাণ বেড়ে যায়, আর্দ্রতা কমে, মোট কথা তাকে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। সেজন্য আমরা তাদেরকে বলি আগে থেকে একটু প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে শিশুদের যেমন সমস্যা হয় বড়দেরও যাদের অ্যালার্জি থাকে তাদের শ্বাসনালী সংবেদনশীল, অতি সহজেই শ্বাসকষ্ট হয়ে যায়, সেজন্য আগে থেকে মন্টেলুকাস্ট এবং একটি ইনহেলার আমরা ব্যবহার করতে বলি, বেক্সিটল ইনহেলার 250 2 চাপ 2 বেলা, এটি ব্যবহার করবেন। কিন্তু মাঝে মাঝে এই ওষুধের পাশাপাশি হঠাৎ করে বেড়ে গেলে তখন সাময়িকভাবে আমরা একটি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং একটি অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, যেমন ফেনাডিন 120 মিলিগ্রাম তিনি খেতে পারেন সাময়িক। আর এই রোগীর সাথে যেহেতু তার পাতলা পায়খানা আছে, সেটি কিন্তু তার তিনটি কারণে হতে পারে। একটি হলো যে তার পানি বাহিত অর্থাৎ বিশুদ্ধ পানির অভাবে বা কোনো কারণে হতে পারে, সেজন্য বিশুদ্ধ পানি পান করতে পারবো। সেজন্য বলবো একটি লিভোক্সিন ট্যাবলেট 500 মিলিগ্রাম, এটি খেলে তার শ্বাসকষ্টের জন্য কাজ করবে। সঙ্গে পাতলা পায়খানা যদি হয়ে থাকে সেটি তো কাজ করবে, 5 থেকে 6 দিন প্রতি রাতে একটি করে খাবেন। যদি ওরসালাইন খাওয়ার মাধ্যমে তার পাতলা পায়খানার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তার সঙ্গে লোপেরামাইড ক্যাপসুল ইমোটল নামে পাওয়া যায়, এটি মাঝে মাঝে এটি প্রতি রাতে একটি বা দুটি খেতে পারেন। তবে যেটি বেশি ডোজ খেলে অনেক সময় পাতলা পায়খানার পরিবর্তে কোষ্ঠকাঠিন্য হতে পারে, একটু বমি বমি ভাব হতে পারে, সেজন্য আমরা বলবো যদি একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে ওষুধটি খাওয়া বন্ধ করতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে, যদি শরীর ব্যথা থাকে আমরা সাধারণত প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ দিয়ে থাকি, একটি করে 3 বেলা খেতে পারেন, ব্যথা কমে গেলে বাদ দিবেন। আমাদের বিশ্বাস আপাতত কোনো পরীক্ষা নিরীক্ষা দিতে চাচ্ছি না, যদি দেখেন যে না আরো কয়েকদিন এটি সমস্যার সমাধান না হয় তখন আমরা কিছু পরীক্ষা করব, যেমন সিবিসি করতে পারি, বুকের এক্সরে করতে পারি, স্টুলে একটি আরএমই করতে পারি। সঙ্গে যদি তার শ্বাসকষ্ট কাশির পুরোপুরি ব্যথা না যায়, ব্যথা যদি থেকে থাকে তখন কোভিড-19 পরীক্ষা করতে হতে পারে। আশা করছি এই মুহূর্তে কোনো পরীক্ষা ছাড়াই যদি ওষুধের মাধ্যমে ভালো হয়ে যান এবং বিশুদ্ধ পানি পান করবেন, আর শরীরে যদি ব্যথা বেশি থাকে বা জ্বর যদি চলে আসে তাহলে অবশ্যই আমাদের সাথে আবারও যোগাযোগ করতে পারবেন। ডাক্তার এস এম মোস্তফা জামান, আরেকজন দর্শক জানতে চেয়েছেন, এহসানুল করিম ফেসবুক কমেন্টে লিখেছেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন মাস 3 আগে, তার আগে থেকেই করোনা আক্রান্ত হওয়ার আগে থেকে তার হাঁচি এবং নাক দিয়ে পানি পড়ার সমস্যা ছিল, তবে সেটা জটিল আকারে বা বড় মাত্রায় ছিল না। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পরে তিনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু তারপরে কিন্তু তার এই সমস্যাটা অর্থাৎ হাঁচি এবং নাক দিয়ে পানি পড়া, এটা তিনি বলছেন নন স্টপ, এবং তিনি যেটি বলছেন ফেক্সো 120 খাচ্ছেন তিনি আক্রান্ত হওয়ার পর থেকেই, এবং এখন যেটি হচ্ছে
ফেক্স 120 না খেলে তার হাঁচি নাক দিয়ে পানি পড়া সেটি চলতে থাকে, ফলে তার নিয়মিতই ফেক্স 120 খেতে হচ্ছে এবং সেটা প্রায় এই মাস 3 ধরে তিনি খাচ্ছেন। এখন তার করণীয় কি, তিনি কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারেন? জি, আমরা যেটি বলছিলাম যে অন্যান্য তার যে করোনার যে সমস্যা সেটা তো আছে, সেটা হয়তো এখন তত বেশি তাকে সমস্যা করছে না, কিন্তু তার সিজনাল সমস্যা যেটি বলছিলাম তার আগে থেকেই শুরু হয়েছে। এই জন্য আমরা কিছু এই রোগীদেরকে মন্টেলুকাস, আসলে যিনি ফ্লেক্সিলিটি খাচ্ছেন ওষুধটা কিন্তু আমরা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে মানা করি, এটি শুধুমাত্র উপসর্গের জন্য আমরা দিয়ে থাকি, অর্থাৎ যখন উপসর্গ তখন, কিন্তু তাকে দীর্ঘমেয়াদী যাতে না হয় সমস্যাটি সেজন্য মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 3 মাস, এবং এর সাথে একটি ফ্লুভেট ন্যাজাল স্প্রে 2 চাপ করে 2 বেলা দুই নাসারন্ধ্রে ব্যবহার করে থাকবেন, এটি আগামী 1 মাস তিনি ব্যবহার করবেন। আর যেটি ফেক্সো খাচ্ছেন, যদি দেখেন যে ফেক্সো দীর্ঘমেয়াদী খেলে অনেক সময় হয়তো ঠিক মতো কাজ না করতে পারে, সেক্ষেত্রে আমরা ওষুধটি বদলে দিতে পারি, একটু টোফেন সকালে একটি রাতে একটি আগামী 3 মাস খেতে পারেন, তার এই সমস্যা কিছুটা কমবে। তবে মনে রাখবেন এই সমস্যা তার দীর্ঘমেয়াদী, অর্থাৎ তার অ্যাজমার সাথে অ্যালার্জির সাথে সম্পর্কিত একটি সমস্যা, এটি হয়তো বড় কোনো সমস্যা নয়, শ্বাসনালীর সংবেদনশীলতার জন্য এই সমস্যাটি একটু বাড়ে। তো আমরা বলবো যে তিনি ভালো থাকবেন, যদি এর পরেও তার সমস্যা পুরোপুরি না যায় এবং যদি সর্দি কাশি সঙ্গে থাকে, কাশি থাকে, আমরা একটি ইনহেলার ব্যবহার করে থাকি, যেমন নাসারন্ধ্রে তাকে ফ্লুভেট ন্যাজাল স্প্রে দিচ্ছি, সঙ্গে বেক্সিটল 250 2 চাপ 2 বেলা ব্যবহার করবেন। আমাদের বিশ্বাস তিনি ভালো থাকবেন, এটি বড় কোনো সমস্যা নয়। আর সঙ্গে খাদ্যাভ্যাসের যে সুষম খাদ্য থাকে যেটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যেগুলো আমরা প্রতিনিয়ত বলছি সেগুলো তিনি অবশ্যই খাবেন, এবং একটু রোদে যাবেন, সূর্যের আলোতে গেলে কিন্তু উপকার পাবেন। স্টিম ইনহেলেশন, অর্থাৎ আমরা পানি ফুটিয়ে যে বাষ্পটি নিতে পারি নাসারন্ধ্রের মাধ্যমে, সেটি ব্যবহার করলে তিনি ভালো উপকার পাবেন। ডাক্তার এস এম মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। ডাক্তার আবু সাইদ শিমুল, মিতু শেখ নামে একজন বেশ কয়েকবার কমেন্ট করেছেন, তার বাচ্চার বয়স 14 দিন এবং তিনি তার সমস্যার কথা বলেছেন। নর্মাল ডেলিভারি হয়েছে, ওজন 3.5 কেজি, 3.5 কেজি। ওর ব্রিদিং রেট বলছে দ্রুত নিঃশ্বাস নেয়, মিনিটে 52 থেকে 55 বার, ঘুমিয়ে থাকে, পাশ দিয়ে কেউ গেলে কোনো শব্দ করা ছাড়াই কেঁপে ওঠে এবং ঘুমন্ত অবস্থায় হাত উঁচু করে ফেলে। বলছেন যে গায়ের ওপর আবার হাত রাখলে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু প্রথম দিন থেকে হয়ে আসছে, একটু শব্দটি কেঁপে ওঠে। ওর মায়েরও সেই সমস্যা ছিল বলছেন। আর জানতে চেয়েছেন তার টিকাদানের ব্যাপারে, 14 দিনের মধ্যে বিসিজি টিকা দিতে হয় কিনা সেটি জানতে চেয়েছেন। 14 দিন হয়ে গেল, এই টিকা কখন দেওয়া যাবে সেটিও তার প্রশ্ন। আসলে অনেকগুলো সমস্যার কথা বলেছেন, যে আপনার যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে হয়তো প্রথম মা বাবা যারা হন তাদের উদ্বেগ উৎকণ্ঠা একটু বেশি। আসলে 14 দিন প্রথম, যেটা এক এক করে আমি বলতে চাই, 14 দিনের বাচ্চা 3.5 কেজি খুবই ভালো ওজন একটা 14 দিনের বাচ্চার জন্য, সুতরাং তার ওজন কিন্তু খুবই ভালো রয়েছে। আর যেসব কথা বলছেন যে হাত পা ছুড়ে কেউ পাশ দিয়ে গেলে হঠাৎ করে কেঁপে উঠে, এই জিনিসগুলো কিন্তু একদমই নর্মাল। আসলে এগুলো হঠাৎ করে যদি দেখি কেউ দরজা বন্ধ করে হঠাৎ করে কেঁপে ওঠে, এই রেসপন্স আছে মানে বাচ্চাটা স্বাভাবিক, সে কানে ঠিক মতো শুনতে পায় এবং এটা তার স্বাভাবিক যে বেড়ে ওঠা সেই বিকাশের কিন্তু একটা অংশ। বরং এটা যদি না করতো তাহলে আমরা বলতাম যে এই বাচ্চাটা অস্বাভাবিক। সুতরাং এটা নিয়ে একদমই ভাববেন না। আর আপনি বলছেন যে শ্বাস নিতে একটু 52 থেকে 54, এটা হচ্ছে ছোট শিশুদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে 60 পর্যন্ত নর্মাল, অর্থাৎ 59 পর্যন্ত নর্মাল, 60 অর মোর তখন আমরা শ্বাসকষ্ট বলবো। আর ছোট শিশুদের কিন্তু শ্বাসের হার আমাদের চেয়ে অনেক বেশি। আর ঘুমন্ত অবস্থায় কিন্তু সাধারণ মানুষের শ্বাসের হার বেড়ে যায়। আপনি হয়তো অতি উদ্বেগ থেকে গণছেন, আমি বলবো যে তার যদি সর্দি কাশি জ্বর না থাকে হয়তো গণবেন কেন? সুতরাং আপনার বাড়তি যে চিন্তা সেটা কিন্তু আরো বাড়িয়ে দেয়। তার এটা কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, তার জ্বর নেই, সর্দি নেই, আপনি শুধু শুধু পাশে বসে শ্বাস তার হার কত এটা গণনার একদমই কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা নিয়ে একদমই আপনি ভাববেন না। আর টিকার কথা যেটা বলেছেন, হ্যাঁ 14 দিনের মধ্যেই বিসিজি টিকাটা আসলে দিয়ে দিতে হয় যদি কেউ না দেয়। আমাদের এটা আপনাকে বলে রাখা ভালো, বাংলাদেশের 90% মা বাবা কিন্তু এই 14 দিনের মধ্যে আসলে দেয় না। তারা কি করে, কি যখন 1.5 মাসে যায় অন্যান্য টিকাগুলোর সাথেই দেয়। সুতরাং এই নিয়েও আপনার ঘাবড়াবার কারণে 1.5 মাস বয়সে যখন অন্যান্য টিকাগুলোর সাথে এই টিকাটাও দিবেন। আর টিকা অনেক ভাবে দেয়, যায় 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, 10 মাস, 15 মাস, অনেকগুলো শিডিউল রয়েছে। আমরা বলি কি যেগুলো আপনার এত মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। প্রথম দিন যখন যাবেন আপনাকে একটা কার্ড দিয়ে দিবে, সেই কার্ডে কিন্তু পরবর্তী টিকার ডেট গুলি লেখা থাকবে। সুতরাং 1.5 মাস বয়সেই যদি আপনি যান তখন ধীরে ধীরে আপনি অন্য টিকাগুলি পাবেন। আর অন্য যে সমস্যাগুলো কথা বলেছেন কিন্তু সেগুলো একদমই নর্মাল, এটা নিয়ে একদমই ভাববেন না। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। মিতু শেখ, আপনি নিশ্চয়ই শুনেছেন আপনার
শিশুর জন্য যে পরামর্শ রাখলেন, কেবল শিশুর জন্য নেই পরামর্শ আপনাদের জন্য একই সঙ্গে চিকিৎসক রেখেছেন। কিন্তু ডাক্তার শামীম আব্বাসী, মোহাম্মদ মহিউদ্দিন নামে একজন কমেন্টে লিখেছেন তার মায়ের বয়স 40 পেরিয়েছে। লিখেছেন বছরখানেক আগে তার TSH ছিল 3.32, থাইরক্স 50 মিলিগ্রাম খাচ্ছেন একটি করে। আজকে তিনি রিপোর্ট পেয়েছেন তার TSH 10.60, 10.60। তার ডায়াবেটিস, কোলেস্ট্রল দুটোই নর্মাল। বর্তমানে করণীয় কি? TSH আসলে এমন একটা হরমোন, মহিলাদের বিভিন্ন সিমটমের সাথে এটা কমপ্লিটলি রিলেটেড। যেমন মেনোপজের সিমটম অনেক বেশি অ্যাগ্রিভেট হয় যদি TSH কারো নর্মাল না থাকে। অনেক সময় আমরা বলি যে আনডিউ ফ্যাটিকনেস আমাদের ভাষায়, কিছু কিছু মহিলা অনেক সময় বলে যে কিছু ভাল লাগে না, যা করি তাতেই ক্লান্ত লাগে। তাদেরও কিন্তু এরকম TSH এর প্রবলেমটা হয়, হাইপোথাইরয়েডিজম থাকে। এটার সাথে ডায়াবেটিসের একটা রিলেশন আছে। TSH তাদের ঠিক নেই, দেখা যাচ্ছে তাদের একটা বড় অংশ কিন্তু ডায়াবেটিসে ভুগছে এই বয়সে। অতএব TSH কে ঠিক করতে হবে। আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 5-এর নিচে রাখতে হবে, ওনার কিন্তু বেশি আছে, 10 বা 10-এর উপরে আছে। সেই ক্ষেত্রে উনি যে ডোজটা খেতেন তার একটু ডোজ এই মুহূর্তে বাড়াতে হবে। আর সবচেয়ে ভালো হয় একজন এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়ে নিলে, কারণ কি উনি হচ্ছে একটু ইভালুয়েশন করবেন। TSH এর সাথে অন্য লেভেলগুলো আমাদেরকে দেখতে হয়, অনেক সময় FT3, FT4 এই লেভেলগুলো দেখতে হয়। অনেক সময় কিছু অ্যান্টিবডি রিলেটেড বিষয় থাকে। অনেক সময় হয়তো ওনাকে দেখলে মনে হলো গলাটা একটু ফোলা আছে, গয়টার থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে একটা হয়তো থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসাউন্ডও প্রয়োজন হয়। অতএব আমি মনে করি যখন একটা হরমোনাল প্রবলেম হয়, এটা বেস্ট হচ্ছে একজন হরমোনের ডাক্তার বা এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়ে নেওয়া। দেখিয়ে যদি উনি ডোজটা অ্যাডজাস্ট করে নেয়, ওনার জন্য বেস্ট হবে, সবচেয়ে ভালো। ডাক্তার শামীম আব্বাসী, ধন্যবাদ আপনাকে। একজন দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রফিকুল ইসলাম বলছি, নরসিংদী থেকে। শুনছি আমরা, আপনাকে বলুন। হ্যাঁ, আমার মেয়ের বয়স 14 মাস। তার পায়খানাতে কষা হয় এবং গোটা গোটা পায়খানা এরকম। পরে তাকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই। পরে ওখান থেকে প্রায় এখন থেকে 28 দিন আগে ওনাকে দেখাই। পরে ডাক্তার দেখাচ্ছি, উনি বলছে যে একটা প্রেসক্রিপশন লেখছে, ওখানে লেখছে অসমোলাক্স, বিপ্লেক্স, এনোস্টেট এবং নিস্টেট ওরাল ড্রপ। এখন এগুলা ব্যবহার করতেছি। তো 20 দিন প্রায় ভালো ছিল। এরপরে এখন ওই ওষুধগুলি চলাকালীনও আমার মেয়েটার ওই পায়খানা কষা হচ্ছে এবং মাঝে মাঝে 1-2 দিন পরে পায়খানা করে এবং পায়খানার সাথে। সেটা হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আসলে মা বাবারা আমাদের কাছে এসে বলেন যে 3-4 দিন পর পর মল ত্যাগ হচ্ছে, কিন্তু আসলে আপনাকে দেখতে হবে এটা সমস্যা হচ্ছে কিনা। ছোট শিশুদের ক্ষেত্রে আমরা বলে থাকি সেটা হচ্ছে যে 3 দিন 4 দিন 5 দিন পরও মল ত্যাগ করে, সেটা কিন্তু আসলেই সমস্যা না। দেখতে হবে তার জীবন আচরণে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার বেড়ে ওঠায় সমস্যা হচ্ছে কিনা। এইটা যদি সব ঠিক থাকে, ওজন ঠিক থাকে, খাওয়া দাওয়া ঠিক থাকে, সুতরাং শুধুমাত্র মল ত্যাগ 3-4 দিন পর করছে এটা নিয়ে আপনি ভাববেন না। হ্যাঁ, আপনি ধরে নিলাম যে আসলে তার কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে হলো 3টি কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সে যেই সব খাবার খাচ্ছে দেখা যাচ্ছে মল ঠিক মতো তৈরি হচ্ছে না। আবার এমন হতে পারে যে মল তৈরি হচ্ছে ঠিক কিন্তু বের হতে পারছে না। আবার হতে পারে যে এই দুটো জিনিসই ঠিক আছে কিন্তু সেন্ট্রাল অন্য কোনো কজ রয়েছে। সুতরাং আপনি এমন খাবার খাওয়াবেন যেন মলটা ঠিক মতো তৈরি হয়। মাংসের প্রতি জোর দিবেন না, শাক সবজি এগুলি বেশি খাওয়াবেন। এই বয়সে দেখা যায় যে অনেকে ব্লেন্ডারে খাওয়ান, খুব পাতলা করে খাওয়ান, এইটা ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে প্রভাব ফেলে। আমরা বলবো একটু শক্ত দানাদার খাবার খাবেন, তাহলে দেখবেন যে মলটা হচ্ছে। এবং ফাইবার যুক্ত খাবার খাবেন। অনেকে বলে থাকে যে আপনারা যে ফাইবার যুক্ত খাবার কতটুকু খাওয়াবো, এটা খুব সুন্দর সূত্র রয়েছে যে আপনার বয়সের সাথে আপনি 7 থেকে 10 যোগ করলে, অর্থাৎ একটা 2 বছরের বাচ্চা ফাইবার কতটুকু খাবে, সে খাবে 2 এবং 7 যোগ করলে 9 গ্রাম থেকে 10 গ্রাম, এর বেশি খাবে না। কিসে কিসে ফাইবার রয়েছে, এটা মিষ্টি কুমড়া এগুলিতে খুব ফাইবার রয়েছে, পেঁপেতে ফাইবার রয়েছে, আলু বোখারা একটা খুব ভালো ফাইবার যুক্ত খাবার। 10 মাসের বাচ্চাকে কিন্তু আপনি ওটস দিতে পারেন বিকালে, একটু গরুর দুধ কিন্তু এই সময় আপনি দিতে পারেন। গরুর দুধও কিন্তু আমরা দেখেছি, গবেষণায় দেখা গিয়েছে যে খুব ভালো কাজ করে যে মল ত্যাগের ক্ষেত্রে। এইগুলো যদি একটু মেনটেন করেন খুব ভালো কাজ দিবে। আর এই সময় কিন্তু অনেকেই করোনার সময় ভিটামিন ডি খাওয়াচ্ছেন, ক্যালসিয়াম খাওয়াচ্ছেন, এগুলি কিন্তু মলকে শক্ত করে। সুতরাং এগুলি আবার বেশি খাইয়ে ফেলছেন কিনা সেটা একটু কিন্তু দেখতে হবে। এর পরবর্তী রয়েছে মলদ্বারে কোনো সমস্যা আছে কিনা, সেটা যদি আসলে থাকে, আপনি বলছেন একটু রক্ত পড়ছে, সেই আসলে কোনো ফিশার রয়েছে কিনা, কোনো পলিপ রয়েছে কিনা, সেটা একটু যদি শিশু সার্জনের কাছে একটু দেখেন, মলদ্বারটা দেখিয়ে আসতে পারেন আরো ভালো হয়।
আর সেন্ট্রাল কজের ক্ষেত্রে আমরা বলে থাকি যে থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় মন শক্ত হয়, হাইপোথাইরয়েডিজমে। সুতরাং সেইটা সমস্যা ইভালুয়েট করার জন্য আমরা বলে থাকি FT4 এবং TSH যদি আপনি করেন তাহলে সেটা বুঝবেন। মানসিক কারণে যেটা হয় যে অতীতে কোনো এক কারণে মল ত্যাগ করার সময় তার খুব বেশি ব্যথা পেয়েছিল, সেজন্য সে করছে না, সেটা তাকে বোঝাতে হবে। এই বয়সে তো আমরা পটিতে বসানোর খুব বেশি চেষ্টা করি, তো মাঝে মাঝে তাকে খেলার ছলে যদি একটু বসানোর চেষ্টা করেন, দেখবেন যে এই জিনিসটা থেকে উত্তরণ পাবে। এই জিনিসগুলো যদি একটু মেনে চলেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। তার সাথে অসমোলাক্স যে সিরাপটা খাওয়াচ্ছিলেন, এইটা একটু 10-15 দিন খাওয়ান। তো ডিফ্লাক্স সিরাপটা দিলে আরো মল শক্ত হয়ে যেতে পারে, সেটা আপনি দিবেন না। অসমোলাক্সটা আপনি চালিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনাকে ধন্যবাদ। ডাক্তার শামীম আব্বাসী, ফারহা মিশো নামে একজন কমেন্টে জানতে চেয়েছেন তার প্রেগনেন্সির 37 উইক 37 সপ্তাহ চলছে, পরশু স্পটিং হয়েছিল, হাসপাতাল থেকে বলেছে অবজারভেশনে থাকতে। তিনি বলছেন তার জ্বরের মুখ খুলছে এবং ডেলিভারি ডেট হচ্ছে 30 নভেম্বর। এখন তার হাসপাতাল বা তিনি যেখানে ডাক্তার দেখাচ্ছেন সেখান থেকে তাকে শিওর করে বলছেন না কবে পেইন উঠবে বা কী হবে। এরপরে বাসায় চলে এসছেন তিনি, হালকা সাদা স্রাব আছে কিন্তু সবকিছু নর্মাল পজিশনে আছে। তার কি করা উচিত তিনি জানতে চেয়েছেন। না, এখন তো ডেলিভারি প্ল্যান, দ্য কমপ্লিট অ্যান্সার ইজ ডেলিভারি প্ল্যান। এটা করা ছাড়া আসলে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। তার কারণ ওনার হচ্ছে যে পানির মতো যাচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে জ্বরের মুখ খুলছে, স্পটিং হচ্ছে। দিস অল আর দ্য সাইন্স অফ দ্য প্রি লেবার। আমরা বলি যে একটা নারী যখন লেবারে যেতে থাকেন তার আগে কিছু সিমটম দেখা দেয়, তার মধ্যে কিন্তু যে কটা সিমটম থাকার কথা তার প্রত্যেকটি ওনার আছেন। তার মানে কি উনি লেবারের দিকে যাবেন। এখন ওনাকে ফাইনাল করতে হবে উনি কোথায় ডেলিভারি করাবেন, কারণ লেবার একটা লম্বা প্রসেস। কারো শেষ হতে হয়তো পুরো 1 দিন লাগে, কারো 2 দিন লাগে, কারো হয়তো প্রি লেবার ওনার যে স্টেজটা শুরু হয়েছে সেটি হয়তো 2-3 দিন ধরে যায়, তারপরে সে অ্যাক্টিভ লেবারে যায়। কিন্তু এই সময়টিতে রোগীর কোনো সমস্যা হচ্ছে কিনা, যেমন ওনার পালস বাড়ছে কিনা, ব্লাড প্রেশার বাড়ছে কিনা, বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা, বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু মনিটর করার বিষয় থাকে। সেই ক্ষেত্রে কিন্তু একজন চিকিৎসকের সাথে একদম কমপ্লিট ট্যাগ হয়ে ওনাকে থাকতে হবে। যদি উনি বাসায় থাকে, যে চিকিৎসকের সাথে ওনার যোগাযোগ থাকবে, উনি ওনার টাইম টু টাইম ফলো আপে চিকিৎসককে জানাবেন। উনি যদি মনে করেন যে নর্মাল থেকে কোনো ধরনের ডেভিয়েশন আছে তাহলে হয়তো ওনাকে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হতে হবে। এটা একটা গ্রুপের জন্য হবে। আরেকটা গ্রুপ যারা হাই রিস্ক প্রেগনেন্সি, অর্থাৎ যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হাইপোথাইরয়েডিজম আছে, অথবা প্রেগনেন্সির কোনো সময় ব্লিডিং হয়েছিল, অথবা কোনো সময় বাচ্চা নড়াচড়া কম পেয়েছিল, বা এই মুহূর্তে বাচ্চা নড়াচড়া একটু কম পাচ্ছে, অথবা বাচ্চার হার্টবিট কম, তাদের কিন্তু কোনো বিকল্প নেই। তাদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে লেবারের জন্য ফলো আপ করতে হবে। যতক্ষণ বাচ্চাটি ঠিক আছে, যদি আমাদের কাছে মনে হয় যে না বাচ্চা খারাপের দিকে যাচ্ছে, তাহলে হয় ইমার্জেন্সি ডেলিভারির ব্যবস্থা অথবা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন। এই জন্য প্রতিদিন আমরা যে কথাটি বলি যে কোন হাসপাতালে ডেলিভারি হবে এটা এই মুহূর্তেই আপনি ফাইনাল করেন। রাত 3টায় আজকে পেইন উঠলে আপনাকে হাসপাতালে কে নিয়ে যাবে এটা এই মুহূর্তেই আপনি ফাইনাল করেন। কে টাকা দিবে, কে রক্ত দিবে, কে ট্রান্সপোর্ট দিবে, সবগুলো যদি এখন ফাইনাল করে রাখেন তাহলে লেবার পেন যখনই উঠুক আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এবং সুনিশ্চিত ভাবে আপনি যেই হাসপাতালে রাত 12টায় যান আর সকাল 5টায় যান, আপনি সেবাটি পাবেন সেই হাসপাতালটিকে আপনি ফিক্স করে। আচ্ছা, ডাক্তার শামীম আব্বাসী, ধন্যবাদ আপনাকে। ডাক্তার এস এম মোস্তফা জামান, আরেকজন জানতে চেয়েছেন হাবিব আহমেদ চৌধুরী, তার শুকনা কাশি 1 সপ্তাহ যাবৎ কমছে না, প্রতিদিন একটা করে মোনাস্টেন এবং মিরাকফ সিরাপ খাচ্ছেন 3 বেলা, পরামর্শ জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেটা হলো যে 1 সপ্তাহ শুকনো কাশি, আমরা বলছিলাম যে সিজনের এই সময়তে কিন্তু আমরা এরকম রোগী পাচ্ছি, এবং যারা আগে থেকে যদি তাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি অথবা অ্যাজমা সমস্যা থেকে থাকে, আমরা তাদেরকে একটু আগে এই সময় থেকে একটু প্রস্তুতি নিতে বলি, যাতে করে এই শীতে যাতে সমস্যাটি বেশি না হয়। এই ক্ষেত্রে শুকনো কাশি যদি থেকে থাকে আমরা বলবো মন্টেলুকাস মোনাস 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। এর সাথে আমরা ডক্সিবা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, 2 সপ্তাহ খাবেন। এবং লিভক্সিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 1 সপ্তাহ। এর পরেও যদি না কমে তখন আমরা বলি ট্যাবলেট প্রিকর্ডিল 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, ভরা পেটে আরো 7 দিন খাবেন। এইভাবে খাবেন, সঙ্গে একটি গ্যাস্ট্রিক ওষুধ খাবেন। এবং এর পরেও যদি সমস্যা পুরোপুরি উপকার না হয় আমরা স্টিমের কথা সবসময় বলি, স্টিম ইনহেলেশন, এবং একটি ইনহেলার ব্যবহার করতে বলি, বেক্সিটল ইনহেলার 250 2 চাপ করে 2 বেলা, তাহলে অবশ্যই ভালো থাকবেন। এটি ব্যবহার করার পরে কুলি করবেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি এই ওষুধগুলো যদি ব্যবহার করেন এবং ঠান্ডা ধুলোবালি থেকে একটু নিজেকে রেহাই দিতে পারেন তাহলে অবশ্যই ভালো থাকবেন। ডাক্তার এস এম মোস্তফা জামান, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাসী এবং ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনাদেরকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শগুলো শুনলেন। এবং দর্শক, আমরা করোনা হেল্প ডেস্ক থেকে বিদায় নিচ্ছি। আপনাদের মনে করে দিতে চাই ব্যক্তিগত সচেতনতা এবং সার্বক্ষণিক সুরক্ষা বিধিগুলো মেনে চলার কথা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।